আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওলিটের বায়োলজি ক্লাসে স্বাগতম। তো প্রথম তিন ক্লাস আমরা করছি। তো এই প্রথম তিন ক্লাসে আমরা এই প্রথম দুই ক্লাসে কোষ এর গঠন এই অধ্যায়ের প্রথম অংশ, যেটা কোষের পরিচিতি, সেটা সম্পর্কে পড়ছি। এরপর তৃতীয় ক্লাসে আমরা কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট ও কোষঝিল্লি এই তিনটা জিনিস সম্পর্কে পড়ছি। তো এখন আমরা এরপর থেকে ধারাবাহিকভাবে শুরু করব, সেটা হলো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের প্রথম দিকে আমরা দেখি নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে, কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো সাইটোপ্লাজম। তো এখানে কি বুঝলাম আমরা? নিউক্লিয়াসের বাইরে, মানে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করবে না। তো নিউক্লিয়াসের মধ্যে বাইরে অবস্থিত কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশই হলো সাইটোপ্লাজম। এটি মৃত্তিকা ও অঙ্গাণু অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমের মৃত্তিকা। সাইটোপ্লাজমের মৃত্তিকা কি? সাইটোপ্লাজমে যে জেলির ন্যায় পদার্থটা থাকে সেটাই হলো সাইটোপ্লাজমের মৃত্তিকা। মৃত্তিকা হলো সাইটোপ্লাজমের ভৌত ভিত্তি বা মূল ভিত্তি। এরপর ভৌত গঠন। মৃত্তিকার ভৌত গঠনটা আমরা দেখি। মৃত্তিকা হলো একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল তরল পদার্থ। একে হাইলোপ্লাজমও বলা হয়। বর্তমানে একে সাইটোসল বলা হয়। তো অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলয়েডাল পদার্থ এই মৃত্তিকাটাকে আমরা হাইলোপ্লাজমও বলে থাকি। তো মৃত্তিকার অপর নাম কি বা অন্য নাম হলো হাইলোপ্লাজম। তো বর্তমানে একে সাইটোসল বলা হয়। এই সাইটোসল নামকরণটা করছেন A.H. লার্ডে। প্রথম সাইটোসল শব্দটি ব্যবহার করেন। সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন প্রকার প্রায় 36টি বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ, বিভিন্ন অ্যাসিড ও এনজাইম বিদ্যমান থাকে। অর্থাৎ সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি থাকবে এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের প্রায় 36টি জৈব ও অজৈব পদার্থ থাকে। এছাড়াও বিভিন্ন অ্যাসিড এনজাইম অবস্থান করে। সাইটোপ্লাজমের মৃত্তিকায় অপেক্ষাকৃত ঘন, কম দানাদার বহিস্থ শক্ত অঞ্চলকে এক্টোপ্লাজম বলে। তো বহিস্থ শক্ত মানে যে স্থানটা অপেক্ষাকৃত ঘন হবে এবং কম দানাদার হবে, সে অঞ্চলটাকে আমরা বলবো এক্টোপ্লাজম, এবং সেটা হলো বহিস্থ, মানে বাইরের দিকে অবস্থান করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোষঝিল্লি এর দিকে অবস্থান করবে এরকম। আর যেগুলো কেন্দ্রস্থ, অর্থাৎ কেন্দ্রের দিকে অপেক্ষাকৃত কম ঘন হবে, সে অঞ্চলকে আমরা বলবো এন্ডোপ্লাজম। তো এটা হলো মধ্য দিকে থাকবে এবং সেটা কম ঘন থাকবে, তো সেটাকে বলবো আমরা এন্ডোপ্লাজম। একটা এক্টোপ্লাজম, একটা এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত গুরুত্ব পানি অপেক্ষায় বেশি। তো গুরুত্ব বলতে আমরা সাধারণত বুঝি যে ঘনত্ব বা পুরুত্ব বা গুরুত্ব, এগুলো হলো প্রায় সিমিলার টাইপ। তো সেটা হলো অপেক্ষাকৃত পানির থেকে বেশি। তো পানি যেহেতু খুব কম ঘন থাকে, সেহেতু স্বচ্ছ থাকে। তো এক্ষেত্রে অর্ধস্বচ্ছ বলা হয়েছে, অর্ধতরল বলা হয়েছে, মানে তরলের মতো পুরোপুরি একেবারে পানির মতো একেবারে তরলও না, আবার কঠিনের মতো একেবারে কঠিনও না। তো তরলের অর্ধতরল থাকবে, তার মধ্যে দানাদার, সমধর্মী এগুলো থাকে। তো যাই হোক, এরপর আমরা দেখি সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো কি। সাইটোপ্লাজমের মৃত্তিকায় প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিউবিউলস এগুলো অবস্থান করে। তো সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো আমরা এখানে দেখছি। তো এরপরে আমরা এ সম্পর্কে বিস্তারিত পড়ব। তো এরপর আমরা সাইটোপ্লাজমের কাজটা দেখি। বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে বলতে এখানে বোঝাইছে যে এখানে যে অঙ্গাণুগুলো থাকে সেগুলো একটি ক্ষুদ্রাঙ্গ। তো সেই
ক্ষুদ্রাঙ্গগুলো সাইটোপ্লাজম ধারণ করে থাকে। এরপর কতিপয় জৈবিক কাজগুলো করে থাকে। কতিপয় জৈবিক কাজ বলতে আমাদের জৈবিক যে কাজগুলো আছে, যেমন আমাদের শ্বসন, তারপর উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ, এই জৈবিক কাজগুলো সাইটোপ্লাজমে হয়ে থাকে। এরপর কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। এরপর রেচন প্রক্রিয়ার সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে। রেচন প্রক্রিয়ায় যে সৃষ্ট বর্জ্য পদার্থটা হয় সেটা নিষ্কাশন করতে সাহায্য করে। তো আমরা জানি যে সাইটোপ্লাজমের পর মানে সাইটোপ্লাজম যে ঝিল্লিটা দ্বারা আবদ্ধ থাকে কোষ ঝিল্লি, তো কোষ ঝিল্লিটা থাকে অর্ধভেদ্য পর্দা দ্বারা নির্মিত। তো অর্ধভেদ্য পর্দা দ্বারা নির্মিত হয় কারণ হলো এর মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন বের করে দিতে পারে এমন একটা অবস্থা যেন তৈরি হয় তার জন্য। তো রেচন প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে কিভাবে? তাহলে কোষ ঝিল্লি এর মাধ্যমে মানে বর্জ্য পদার্থটা বের করে দিয়ে সেটা নিষ্কাশন করে। এরপর আমরা দেখি রাইবোজোমে উত্তেজনা সাড়া দেয়, মানে পরিবেশের উত্তেজনা সাড়া দেয়, মানে পরিবেশের যে মানিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, সেক্ষেত্রে সাইটোপ্লাজম সহায়তা করে। যেমন আমরা এটা দেখবো যে যারা শীত প্রধান দেশে বসবাস করে তারা কিন্তু গরম এলাকায় খুব বেশি অবস্থান করতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন থাকলে তারা একটি মানে মানিয়ে নিতে পারে। তো সেটাই এখানে বলতে পারি। তো এরপর দেখি নির্দিষ্ট পরিমাণে পানি পরিশোষণে সাহায্য করে। পানি পরিশোষণ সাহায্য করে, এটা শুধু পানির দ্বারা নির্মিত। তো এটি পরিশোষণে সাইটোপ্লাজম সহায়তা করে থাকে। তো আমরা পরে দেখব আমাদের সাইটোপ্লাজমে প্রায় 67 থেকে 96% পানি থাকে। তো সেক্ষেত্রে যেহেতু বেশিরভাগ একটা অংশই পানি থাকে, সেক্ষেত্রে সেটা নিষ্কাশনে এটি সহায়তা করে থাকে। 65 থেকে 56% পানি থাকে। এরপর আবর্তন বা সাইক্লোসিসের মাধ্যমে সাইক্লোসিস এর মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করে। অঙ্গাণুগুলো যে নড়াচড়া করে সেক্ষেত্রে সাহায্য করে কে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বরের চারদিকে অত্যন্ত পাতলা পর্দা আকারে অবস্থিত সাইটোপ্লাজমের পর্দাটির নাম হলো টোনোপ্লাস্ট। অর্থাৎ কোষ গহ্বরের চারদিকে যে একটি আবরণ থাকে সেটা হলো টোনোপ্লাস্ট। এখানে একটু ভুল হয়েছে, এটা কোষ গহ্বর, কোষ প্রাচীর হবে না, এখানে কোষ গহ্বর এর আবরণ হলো টোনোপ্লাস্ট, এটা আমরা মনে রাখবো। তারপর সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান ও এর প্রকৃতি। কেমিক্যাল ন্যাচারাল অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদানগুলোকে অজৈব ও জৈব এই দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। অজৈব পদার্থের মধ্যে প্রধান হলো পানি ও পানিতে দ্রবীভূত গ্যাস। তো অজৈব উপাদানের মধ্যে প্রধান হলো পানি ও পানিতে দ্রবীভূত গ্যাস। আর জৈব উপাদানের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, জৈব অ্যাসিড, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন এবং রঞ্জক পদার্থ। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কোষভেদে 65 থেকে 96%। সাইটোপ্লাজমের প্রকৃতি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, কলাইডাল। তো এটা আমরা আগেও দেখছি যে অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, মানে পানির মতো পানির চেয়ে যেহেতু বেশি ঘন থাকে, তো পুরোপুরি পানির মতো স্বচ্ছ হবে না। অর্ধতরল বলতে পানির থেকে যেহেতু একটু ঘন বেশি, তো সেক্ষেত্রে পানির মতো তরল না। এরপর দানাদার, এর মধ্যে দানাদার কিছু পদার্থ থাকবে। এরপর সমধর্মী, মানে সব জায়গায় সমান জিনিসই থাকে এরকম। কলাইডাল বলতে আমরা কি বুঝি? কলাইডাল বলতে সেই জিনিসটাকে বোঝায় যে জিনিস যার মধ্যে সবগুলো উপাদান সমভাবে অবস্থান করবে, মানে যে দ্রবণের মধ্যে সবগুলো জিনিস একসাথে অবস্থান করবে, এরকম তাকে বোঝানো হয়। যেমন আমরা দুধ
দেখতে পাই, দুধের মধ্যে চর্বি জাতীয় পদার্থ পুরোটা জায়গার মধ্যে সমানভাবে অবস্থান করছে, কোনো নিচে পড়ে তলানিতে জমাচ্ছে না, আবার উপরের দিক উঠে জমতেছে না, শুধু পুরোটা জায়গার মধ্যে মানে সমানভাবে আছে। তো সেটাকে আমরা বলবো কলয়েডাল, মানে সমানভাবে সব জায়গায় সব কিছু থাকবে। এরপর উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে 75% পানি থাকে। তো উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজমটা থাকে সেক্ষেত্রে 75% পানি থাকবে, 20% শর্করা, 2% প্রোটিন, 2% লবণ, 1% চর্বি, ভিটামিন, পিগমেন্ট ও অন্যান্য বস্তু, এগুলো নিয়ে গঠিত। তো পানি থাকবে 75%, মানে সবচেয়ে বেশি অংশ থাকবে সাইটোপ্লাজমের পানি উদ্ভিদ কোষের ক্ষেত্রে। 20% থাকবে শর্করা, এরপর 2% প্রোটিন, 2% খনিজ লবণ, এছাড়া 1% হলো চর্বি, ভিটামিন, পিগমেন্ট ও অন্যান্য বস্তু। প্রাণী কোষে 67% পানি থাকে, মানে উদ্ভিদ কোষে 75% পানি আর প্রাণী কোষে থাকে 67% পানি। তো এরপর 1% শর্করা, এখানে ছিল 20%, এখানে 1%, আর অন্যান্য পদার্থ 15%, মানে এছাড়া অন্যান্য যে পদার্থগুলো সেগুলো থাকবে 15%। এরপর 13% চর্বি, 4% খনিজ লবণ ইত্যাদি উপস্থিত থাকে। তো এসব উপস্থিত থাকবে হলো প্রাণী কোষে। এরপর আমরা দেখি সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকাটা আমরা এখন দেখি। বিপাক বলতে আমরা বুঝি মেটাবলিজম। বিপাক হলো এমন পর্যায় বা প্রক্রিয়া যেখানে মানে আমাদের দেহে তো অনেক ধরনের বিক্রিয়া হয়, তো সেগুলোকে সম্মিলিতভাবে আমরা বিপাক বলে থাকি। তো সেখানে লেখছে কি যে জীবদেহে সংঘটিত সব ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বোঝা হলো বিপাক বা মেটাবলিজম। তো বিপাককে স্থূলভাবে গঠনমূলক বা উপচিতিমূলক বা অ্যানাবলিজম এবং ধ্বংসাত্মক বা অপচিতিমূলক বা ক্যাটাবলিজম দুই ধরনের বিক্রিয়া ভাগ করা হয়। গঠনমূলক বা উপচিতিমূলক বা অ্যানাবলিজম বলতে আমরা এরকমভাবে বলতে পারি যে গঠনমূলক মানে এইটা অনেকগুলো ছোট ছোট বিক্রিয়া নিয়ে একটা বড় বিক্রিয়া গঠন করবে বা অনেকগুলো ছোট বিক্রিয়া আনবে। অ্যানাবলিজমের মাধ্যমে এটা মনে রাখতে পারি যে অনেকগুলো ছোট বিক্রিয়া এনে একটি বড় বিক্রিয়া পরিণত করবে। আবার ধ্বংসাত্মক বা অপচিতিমূলক বা ক্যাটাবলিজম, এটা আমি বলতে পারি যে একটা বড় একটা বিক্রিয়া থাকবে, এই বড় বিক্রিয়াকে কেটে কেটে একেবারে ছোট একটা বিক্রিয়ায় পরিণত করবে। তো এরকমভাবে আমরা বুঝতে পারি। তো এর অধিকাংশ সাইটোপ্লাজমের উপর নির্ভর করে, মানে বিপাকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইটোপ্লাজমের উপর নির্ভর করে। আমরা বিপাকের কয়েকটা জিনিস এখানে বলা হয়েছে, প্রায় 6টা জিনিস। তো 6টা জিনিস আমরা একটু পর জানবো। আমরা এখান থেকে পড়ে আসি। যে কোনো জীব দেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে, এর অধিকাংশই সাইটোপ্লাজম নির্ভর। বিপাকীয় ক্রিয়াগুলোর কতক সাইটোপ্লাজমে সংঘটিত হয়, কতক সাইটোপ্লাজমের অঙ্গাণুতে সংঘটিত হয়। জীবের জন্য সবচেয়ে বড় শরীরবৃত্তীয় কাজ হলো শোষণের প্রথম পর্যায়ে, যেটা হলো গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসটা সংঘটিত হয় সাইটোপ্লাজমে। তো গ্লাইকোলাইসিসটা কোথায় সংঘটিত হবে? সাইটোপ্লাজমে। এছাড়া সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার আর সকল জৈবিক ক্রিয়াকলাপের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। বিভিন্ন ধরনের এনজাইম, মানে সাইটোপ্লাজমটা এনজাইমের আধার থাকবে এবং এর যে সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়া আছে তা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের এনজাইম। তো কাজেই পরোক্ষভাবে জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রণ সাইটোপ্লাজম করে থাকে। সাইটোপ্লাজমে সংঘটিত বিভিন্ন বিপাক বিক্রিয়া উল্লেখযোগ্য কয়েকটি সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। প্রথমটা হলো শ্বসন। তো শ্বসন ক্ষেত্রে এটি হলো জারণ বিজারণ প্রক্রিয়া, যার মাধ্যমে এটিপি উৎপন্ন হয় বা এটিপি তৈরি হয়। তো শ্বসনে গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমে মৃত্তিকায় হয় এবং অন্যান্য ধাপগুলো সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তো এটি একটি অপচিতিমূলক বিপাক। এরপর আমরা দেখি যে জীবনের স্পন্দন।
যে কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কেবলমাত্র জলীয় মাধ্যমেই সম্ভব। সাইটোপ্লাজমে অবস্থিত প্রচুর পরিমাণ পানি এবং এতে দ্রবীভূত অন্যান্য রাসায়নিক দ্রব্য বিপাকীয় কার্যকলাপ চালু রেখে জীবনের অস্তিত্ব প্রকাশ করে। পানির অভাবে কোষ তার কার্যকারিতা হারিয়ে ফেলে, এমনকি মারাও যেতে পারে। সালোক সংশ্লেষণ স্বভোজী জীবকোষের সাইটোপ্লাজমের ক্লোরোপ্লাস্টে যে বিপাক ঘটে তাতে শর্করা উৎপন্ন হয়। এ শর্করাই সমগ্র জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য। তো আমরা আরেকবার একটু দেখি যে জীবনের স্পন্দনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অঙ্গাণুরই পানি প্রয়োজন। তো প্রত্যেকটা অঙ্গাণু পানি পায় হলো সাইটোপ্লাজম থেকে। তো সাইটোপ্লাজম পরোক্ষভাবে বিপাকীয় এক্ষেত্রে সহায়তা করে, কারণ আমাদের অঙ্গাণুগুলোকে বেঁচে থাকতে বা টিকে থাকার জন্য পানি প্রয়োজন, আর এই পানিগুলো সরবরাহ করে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম অঙ্গাণুগুলোকে পানি পরিবহন করে টিকে থাকতে সহায়তা করে এবং এই অঙ্গাণুগুলো আবার বিভিন্নভাবে বিপাকে সহায়তা করে। তো পরোক্ষভাবে জীবনের সকল স্পন্দনে সাইটোপ্লাজম সহায়তা করে। এরপর সালোক সংশ্লেষণে কীভাবে সহায়তা করে? সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখি যে ক্লোরোপ্লাস্ট, যেটা হলো বিপাকে সহায়তা করে, যেটা হলো সাইটোপ্লাজমের একটি অঙ্গাণু। তো সেক্ষেত্রে পরোক্ষভাবে সাইটোপ্লাজমই এর অবদান রাখে। এবার প্রোটিন সংশ্লেষ, এক্ষেত্রে সাইটোপ্লাজমের একটি অঙ্গাণু যেটা হলো রাইবোজোম। তো রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। তো সেক্ষেত্রে সাইটোপ্লাজমের অঙ্গাণু যেহেতু সেভাবেই সাইটোপ্লাজম পরোক্ষভাবে এই বিপাকেও সহায়তা করবে। এবার নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ, আদিকোষে নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ সাইটোপ্লাজমে সংঘটিত হয়। তো আদিকোষের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডটা কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। এরপর লিপিড বিপাক, সাইটোপ্লাজমে মাইক্রোবডিস ও মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। তো সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোবডিস ও মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। তো সাইটোপ্লাজমের মাইক্রোবডিস ও মাইটোকন্ড্রিয়া এই দুইটা মিলে লিপিড বিপাক করবে। এরপর আমরা দেখি প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যগুলো কী কী। প্রোটোপ্লাজম কোষের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। যে কোষের সমুদয় সজীব অংশ মানে যে সব অংশ সজীব থাকে কোষের, সে অংশকে আমরা প্রোটোপ্লাজম বলবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোষ প্রাচীরটা আসে না। কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এগুলো হলো প্রোটোপ্লাজমের অংশ। তো সাইটোপ্লাজমের ক্ষেত্রে দেখি নিউক্লিয়াসের বাইরে, অর্থাৎ এর মধ্যে নিউক্লিয়াস অবস্থান করবে না। সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা অবস্থান করে না। কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ হলো সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসটা থাকবে না এবং কোষঝিল্লি দ্বারা আবদ্ধ যে অংশটা থাকবে সেটাই হলো প্রোটোপ্লাজমের অংশটা থাকবে সেটা হলো সাইটোপ্লাজম। অপরদিকে প্রোটোপ্লাজম হবে কোষের সমুদয় সজীব অংশ, যেটা প্রোটোপ্লাজম মানে সমুদয় সজীব অংশ, যেটা হলো জীবনের ভৌত ভিত্তি। তো এর তিনটি অংশ কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এবং এর দুটি অংশ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মৃত্তিকা। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ও মৃত্তিকা হলো এর অংশ। এটি প্রোটোপ্লাজমেরই এক অংশ। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, তাই বংশগতির ধারক ও বাহক রূপে থাকে বা কাজ করে। আর এটায় যেহেতু নিউক্লিয়াস নাই, তো সেই ক্ষেত্রে সাধারণত বংশবৃদ্ধির ধারক বাহক নয়। জীবনের আধার হিসেবে কাজ করে প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে, মানে অঙ্গাণুগুলোর যে আছে সেগুলোর আধার হিসেবে কাজ করে। এবার সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণুগুলো কী কী? তো সাইটোপ্লাজমে উপস্থিত ঝিল্লিবিহীন যেসব অঙ্গাণু রয়েছে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে তাদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু বলা হয়ে থাকে। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু এদেরকে বলা হয়। সাইটোপ্লাজমে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু বিরাজমান করে। নিচে সাইটোপ্লাজমের প্রধান অঙ্গাণুর বিবরণ দেয়া হলো।
তো এখানে প্রথমটা হলো রাইবোজোম। তো প্রথমে আমরা রাইবোজোমটা দেখব। তো রাইবোজোম প্রথমে দেখি আমরা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণার প্রোটিন সংশ্লেষ ঘটে তাকে রাইবোজোম বলে। আমরা প্রথমে যখন কোষ সম্পর্কে বলছিলাম তখন আমি বলছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হলো আন্তঃপ্লাজমীয় জালিকা বলা হয়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন অমসৃণ হয় তখন এর মধ্যে রাইবোজোম অবস্থান করে, অর্থাৎ রাইবোজোম অবস্থান করলেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ হবে। তো সেক্ষেত্রে অন্তঃপ্লাজমিক রেটিকুলাম বা জালিকায় অবস্থান করে, এরপর এরা সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান থাকে। তো এসব দানাদার কণায় প্রোটিন সংশ্লেষ ঘটে তাকে, মানে এইসব দানাদার কণায় যে প্রোটিন সংশ্লেষটা ঘটে তাকে আমরা রাইবোজোম বলবো। মানে যখন এই দানাগুলো প্রোটিন সংশ্লেষ করবে তখন আমরা সেটাকে রাইবোজোম বলবো। রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার হয়ে থাকে। সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। যে কোষে প্রোটিন সংশ্লেষের হার বেশি সে কোষে বেশি রাইবোজোম থাকে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় রাইবোজোমে থাকে। 70S রাইবোজোম হলো আদিকোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা জানি যে আদিকোষের ক্ষেত্রে 70S রাইবোজোম থাকে, যেটা হলো দুই ভাগে ভাগ হয়, একটা হলো 50S, একটা 30S। অপরদিকে প্রকৃত কোষের ক্ষেত্রে 80S রাইবোজোম থাকে। তো সেক্ষেত্রে দুই ভাগ হলে হয় 60S ও 40S। এবার আমরা দেখি রাইবোজোমে কোনো আবরণ নেই, মানে এর যে রাইবোজোমটা এর কোনো আবরণ নাই, আবরণহীন একটা অঙ্গাণু। সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোজোম বলে। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যদি রাইবোজোমগুলো মুক্তোর মালার মতো অবস্থান করে, যেমন আমরা যদি একটু দেখে এরকম ভাবে যদি তারা অবস্থান করে তখন সেটাকে আমরা পলিরাইবোজোম বা পলিসোম বলবো। ইকোলাই এর কোষে এদের সংখ্যা প্রায় 20,000 হয়ে থাকে এবং শুষ্ক ওজনের প্রায় 22% পর্যন্ত হয়ে থাকে। আদি কোষে ও প্রকৃত কোষে উভয় প্রকার কোষই রাইবোজোম উপস্থিত থাকার কারণে রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। ইকোলাই কোষে প্রায় 20,000 পরিমাণ রাইবোজোম থাকে, যা হলো তার শুষ্ক ওজনের 22%। এবং আদি কোষ ও প্রকৃত কোষ উভয় কোষে যেহেতু এটি থাকে তাই এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। অর্থাৎ সব কোষে যেহেতু থাকে তাই এটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়ে থাকে। এরপর আমরা আবিষ্কারটা দেখি। তো আবিষ্কার অ্যালবার্ট ক্লড, যিনি একজন এই বিজ্ঞানী 1954 সালে যকৃৎ কোষের সাইটোপ্লাজমে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ 600 থেকে 2000 অ্যামস্ট্রন ব্যাস বিশিষ্ট বহু ক্ষুদ্র কণা পৃথক করেন। এর নাম দেন মাইক্রোসোম। তাহলে রাইবোজোমের প্রথম নাম কি দেওয়া হয়? মাইক্রোসোম। তো এরপর রোমানিয়ান কোষ বিজ্ঞানী জর্জ প্যালেট, যিনি 1955 সালে ভারী পদার্থ রূপে রাইবোজোম আবিষ্কার ও নামকরণ করেন। অর্থাৎ জর্জ প্যালেট তিনি এই এক বছর পর অ্যালবার্ট ক্লডের এক বছর পর কোষের ভারী পদার্থ রূপে রাইবোজোমকে আবিষ্কার ও নামকরণ করেন। পরবর্তীতে ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপে দুটি অংশ পৃথক দেখা যায়। এটি হলো আন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং অপরটি হলো ক্ষুদ্রাকার কণা। এই কণা হলো রাইবোজোম। তো এরপর আমরা দেখি
যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াস এসব ক্ষেত্রে নিজস্ব রাইবোজোম থাকে। তো সেক্ষেত্রে সেটা বলছে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়। মানে এই অঙ্গাণুতে, মানে 3টা কোষীয় অঙ্গাণুতে রাইবোনিউক্লিয় প্রোটিন থাকে। এরপর আমরা দেখি যে সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মনোসাইট। তো যখন এটা এককভাবে অবস্থান করে তখন সেটাকে বলবো আমরা মনোসাইট। এমআরএনএর ওপর সারিবদ্ধভাবে থাকার রাইবোজোমকে আমরা বলবো পলিরাইবোজোম। তো এমআরএনএর ওপর যখন রাইবোজোমগুলো থাকবে তখন আমরা সেটাকে বলবো পলিরাইবোজোম বা পলিসোম। সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে আমরা সাইটোরাইবোজোম বলবো এবং মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী রাইবোজোমকে আমরা মাইটোরাইবোজোম বলবো। যেগুলোর নাম অনুসারে বলতে পারো যে সাইটোপ্লাজমে থাকলে সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়া থাকলে মাইটোরাইবোজোম। তারপর একসাথে যদি এমআরএনএর উপর থাকে পলিরাইবোজোম বা পলিসোম, আর যদি এককভাবে থাকে তখন সেটা হলো মনোসোম। এবার আমরা দেখি প্রকারভেদ। আকার ও সেডিমেন্টেশন সহগ কোএফিসিয়েন্ট হিসেবে রাইবোজোম মূলত 70S এবং 80S দু প্রকার হয়ে থাকে। তো 70S রাইবোজোমের আণবিক ওজন 2.7 × 10⁶ ডাল্টন থাকে, যা আদিজীবে হয়ে থাকে। অপরদিকে 80S রাইবোজোমের আণবিক ওজন হলো 40 × 10⁶ ডাল্টন থাকে প্রকৃত কোষী জীবে। 70S রাইবোজোমে 50S ও 30S এই দুটি সাব ইউনিটে বিভক্ত থাকে। অপরদিকে 80S রাইবোজোমের ক্ষেত্রে 60S ও 40S দুটি সাব ইউনিটে বিভক্ত থাকে। তো প্রোটিন সংশ্লেষের সময় আদিকোষে 50S ও 30S সাব ইউনিট একত্রিত হয়ে 70S একক গঠন করে এবং প্রকৃত কোষে 60 ও 40 সাব ইউনিট একত্রিত হয়ে 80S একক গঠন করে। এছাড়াও ছত্রাকের ক্ষেত্রে থাকবে 77S বা 77S রাইবোজোম। এরপর স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে থাকবে 55S রাইবোজোম। তো আমাদের যে এসটা বলা হয়েছে, এই এসটা কি বলতে বোঝায় সেটা আমরা এখন দেখব। যে কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অদক্ষেপ জমা হয়। সেন্ট্রিফিউজ করা কালে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অদক্ষেপণের হারকে এস দ্বারা বোঝানো হয়। সেন্ট্রিফিউজ করা কালে বিভিন্ন সম্পন্ন বিভিন্ন ভর বলতে আমরা বুঝলাম যে মানে এক ধরনের ভর বিশিষ্ট বস্তুর অদক্ষেপণের হারকে আমরা ভেদবার্গ একক বলবো। ভেদবার্গ একক কাকে বলে? তো আমরা যখন সেন্ট্রিফিউজ করব সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে কোনো কিছুকে, তখন তলানিতে যে পদার্থটা জমে থাকে সে পদার্থটা মানে অদক্ষেপণের যে হার অদক্ষেপ হয়, তো অদক্ষেপণের হারকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস হলো ভেদবার্গ ইউনিট, তো যেটা হলো বাংলায় ভেদবার্গ একক। তো সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়া বিভিন্ন ভরসম্পন্ন বস্তুকে অদক্ষেপণের হারকে ভেদবার্গ একক বলে। সুইডিশ প্রাণবিদ থিওডর ভেদবার্গ এর নাম অনুসারে নামের প্রথম অক্ষর এস দিয়ে তা বোঝানো হয়েছে। তো এরপর আমরা আকৃতি ও ভৌত গঠনটা দেখি। এটি প্রধানত উপবৃত্তাকার, তবে দুপাশ থেকে সামান্য চ্যাপ্টা থাকবে। এটি চওড়ায় 22 ন্যানোমিটার এবং উচ্চতায় থাকবে 20 ন্যানোমিটার। রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন আরআরএনএ যেটা হলো রাইবোজোমাল আরএনএ দিয়ে তৈরি হয়। রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম। রাইবোজোমের বহু প্রোটিন হলো মূলত এনজাইম। এরপর জে.এ. লুকে প্রদত্ত গঠন মডেল অনুসারে ছোট উপ এককটি মস্তক। ছোট যে উপ এককটা থাকবে সেটা হবে মস্তক।
পাদদেশে এবং মঞ্চ এই তিনটি অংশে ভাগ করা হয়। উপরে মানে উপ এককটি মস্তক, এরপর পাদদেশ মানে নিচের দিক এবং মঞ্চ এই তিনটি অংশে ভাগ করা হয়। বড় উপ এককটি হলো চূড়া, বড় উপ এককটি হলো কি চূড়া এবং বৃন্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ এই তিন অংশে থাকে। বড় উপ এককটিতে চূড়া, বৃন্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ থাকে। এখানে আমি একটু ভুল করছি, যে বড় উপ এককটিতে চূড়া, বৃন্ত, কেন্দ্রীয় স্ফীত অংশ এই তিনটি অংশ থাকে। mRNA অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষ করে। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাইবোজোম। তো রাইবোজোমের এই একটা অংশ, এই নিচে একটা অংশ তো দেখতে পাচ্ছি। তো এখানে একটা mRNA দেয়া হয়েছে। তো mRNA আমরা দেখতে পাচ্ছি যে এই একটা জিনিস, এটা হলো অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিডটা হলো আরেকটা টিআরএনএ মাধ্যমে আসে। তো এই একটা আমার টিআরএনএ, একটা হলো আমার টিআরএনএ। তো এই টিআরএনএর মানে লেজের দিকে বা পাদদেশের দিকে মানে লেজের দিকে একটা অংশ থাকে যেখানে এই অ্যামাইনো অ্যাসিডটা মানে আবদ্ধ থাকে বা অ্যামিনো অ্যাসিডটা তার সাথে থাকে। তো সেই ক্ষেত্রে যখন এরা এখানে mRNA-কে ইউজ করে, mRNA এর কোডটাকে ইউজ করে এই টিআরএনএটা কোডের ওপর বসে আস্তে আস্তে সামনের দিকে প্রসারিত হতে থাকে, তখন দেখা যায় যে এদের এইখানে মানে লাস্টের দিকে যে একটি অ্যামিনো অ্যাসিড থাকে তা প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে মিলিত হয়ে একটি প্রোটিন অণু গঠন করে। তো এভাবেই সাধারণতভাবে প্রোটিন অণুটা গঠন হয়। তো mRNA রাইবোজোমের সাথে চূড়ান্ত হলে টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সংশ্লেষিত হয়। রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে, এর ফলে প্রোটিন তৈরি হয়। তো রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে। তো ট্রান্সলেশন প্রক্রিয়াটা কোথায় ঘটে? রাইবোজোমে। তারপর রেপ্লিকেশনটা কোথায় ঘটে? রেপ্লিকেশনটা হলো ডিএনএ তৈরির প্রক্রিয়া। এরপর একটা আছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা হলো যে ডিএনএর সার্চ হিসেবে ব্যবহার করে mRNA যে গঠন হয় সেটা। এরপর আবার রিভার্স ট্রান্সক্রিপশন আছে। তো এগুলো হয়তো আমি পড়াতে পারবো না, এটা তোমাদের আব্দুল ভাই তোমাদেরকে পড়াবে। তো আমার পরীক্ষা থাকার কারণে আমি এটা পড়াতে পারবো না। আশা করি মানে ও অনেক ভালো পড়ে, তো আশা করি তোমাদের সমস্যা হবে না। এরপর আমরা দেখি এর ফলে প্রোটিন তৈরি হয়। তো এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে তাহলে কি তৈরি হয় আমরা বুঝলাম। ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমে mRNA এর নির্দেশ অনুযায়ী টিআরএনএ এর সহায়তায় প্রোটিন তৈরি হয়। এই যে mRNA এর নির্দেশ অনুযায়ী mRNA-কে সাথ হিসেবে গ্রহণ করে টিআরএনএ এর মাথায় 3টা রিসেপ্টর থাকে। তো 3টা রিসেপ্টরের সাথে এখানে যে কোড আছে, কোডটা মিলে যার মাধ্যমে প্রোটিন তৈরি করে, সেটা তোমরা ট্রান্সলেশনে গেলেই তোমরা বুঝবা। প্রোটিন অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার জৈব রাসায়নিক পদার্থ। প্রোটিন কি তাহলে? অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহদাকার জৈব রাসায়নিক পদার্থ। এটি জীবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অবস্থায় রাইবোজোম সাব ইউনিটগুলো পৃথক থাকে। স্বাভাবিক অবস্থাতে রাইবোজোমের যে সাব ইউনিটগুলো সেগুলো পৃথক অবস্থায় থাকে, কেবল প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। তো তারা কখন একত্রিত হয়? প্রোটিন সংশ্লেষণের সময়। মানে এখানে যে আমাদের ইউনিটটা আছে, 2টা ইউনিট, তো এটা আলাদা আলাদাভাবে দুই পাশে থাকবে বা দুই জায়গায় থাকবে, কিন্তু যখন আমার mRNA-টা আসবে তখন এটা একসাথে হবে বা মানে একসাথে হবে।
সাব ইউনিট পৃথক থাকে, কেবলমাত্র প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়। এই সময় রাইবোজোমের 4টি স্থান লক্ষ্য করা যায়। এগুলোকে 4টি স্থান লক্ষ্য করা যায়, যেটা তোমরা তখন পড়বা। এ স্থান যেটা হলো অ্যামিনো অ্যাসাইটাল, তারপর পেপটাইডাল, পি স্থান নির্গমন স্থান, এবং এমআরএনএ সংযুক্তি স্থান। এগুলো সংযুক্তি, আবার লাস্টে যখন সমাপ্তি স্থানও থাকে, তো এগুলো তোমরা তখন জানবা। তো অধিকাংশ ক্ষেত্রে 2-এর অধিক রাইবোজোম একটি এমআরএনএ সূত্র দ্বারা যুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিসোম গঠন করে। তো অধিকাংশ ক্ষেত্রে 2-এর অধিক মানে 2-এর বেশি রাইবোজোম একটি এমআরএনএ সূত্র দ্বারা সংযুক্ত হয়ে পলিরাইবোজোম বা পলিসোম গঠন করবে। তো এরপর আমরা দেখি রাসায়নিক গঠন। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ। এই দুটো হলো এর প্রধান উপাদান। এর অনুপাত হলো 1:1, মানে যে পরিমাণ প্রোটিন থাকে সে পরিমাণই আরএনএ থাকবে, এই বুঝাইছে। 1:1 অনুপাত বলতে আমরা সেটাই বুঝি। তো 70S এর রাইবোজোমের ক্ষেত্রে 23S, 23, 16S এবং 5S এই 3টি মানের আরআরএনএ অণু থাকবে। আরআরএনএ অণু থাকবে হলো 23, 16, 5 এই 3 ধরনের, আর 52 প্রকারের প্রোটিন থাকবে। তারপর অপরদিকে 80S এর ক্ষেত্রে এটা হলো 70S, এটা হলো 80S। 80S এর ক্ষেত্রে রাইবোজোমে রয়েছে 28S, 18S, 5.8S এবং 5S। তো 80S এর ক্ষেত্রে আমরা এটা সহজে একটু মনে রাখতে পারি, 28, 18, 5.8, 5। তো এটা সহজ। তো এই 4 ধরনের আরআরএনএ থাকবে, এই 4 ধরনের আরআরএনএ থাকে, যে এই ক্ষেত্রে 80 প্রকার প্রোটিন অণু পরিলক্ষিত হয়। এছাড়া এতে 2 থেকে 3 ধরনের আরএনএস এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন থাকে। এছাড়াও এতে 2 থেকে 3 ধরনের আরএনএস এনজাইম থাকবে, অল্প পরিমাণে ধাতব আয়ন, যেটা ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, এগুলো থাকে। আদিকোষে রাইবোজোমের রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন ও স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু মানবদেহে প্রোটিন সংশ্লেষ কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। অর্থাৎ আমরা এটা বুঝলাম যে রাইবোজোম যেটা আদিকোষে থাকে সেটা থাকে হলো অন্য ধরনের বা পৃথক। তো তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোসাইক্লিন অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কিন্তু মানবদেহে প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। অর্থাৎ যেহেতু এটা ভিন্ন ধরনের হয়ে থাকে, তার কারণে টেট্রাসাইক্লিন ও স্ট্রেপ্টোসাইক্লিন এই 2 ধরনের মানে এ ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে মানবদেহের কোনো সমস্যা হয় না, মানে মানবদেহের এই প্রোটিন সংশ্লেষের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এরপর আমরা দেখি আদিকোষের ডিএনএ বা আদি ক্রোমোজোম থেকে উৎপন্ন হয়, কিন্তু প্রকৃত কোষে সাব ইউনিট 2টি পৃথকভাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে তৈরি হয় এবং পরে সাইটোপ্লাজমে চলে আসে। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত সাব ইউনিট পৃথক থাকে। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার আগ পর্যন্ত সাব ইউনিটটা পৃথক অবস্থায় থাকবে। অর্থাৎ এটা বুঝলাম যে পলিপেপটাইড তৈরির আগ পর্যন্ত সাব ইউনিটগুলো পৃথক, মানে আলাদা আলাদা থাকবে। একত্রিত হবে কখন? যখন পলিপেপটাইড চেইন তৈরি হওয়া শুরু হবে এবং এমআরএনএটা আসবে তখন। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরি করা। এটি রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ আদিকোষের 30S ও প্রকৃত কোষের 40S সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে।
তো প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএটা প্রথমে 30S মানে কম যে এসটা থাকে সেটার সাথে যুক্ত হয়। 70S এর ক্ষেত্রে 30S, 80S এর ক্ষেত্রে 40S সাব ইউনিটের সাথে যুক্ত হয়। এর সাথে সাথে 60S সাব ইউনিট একত্রিত হয় না সংযোগ স্থাপন করে। এরপর আদিকোষে 30S এর সাথে 50S মিলে 70S একক গঠন করে এবং প্রকৃত কোষে 40S এর সাথে 60S মিলে সাব ইউনিটের সাথে মিলে একত্রিত হয়ে 80S একক গঠন করে এবং প্রোটিন সংশ্লেষ শুরু হয়। এরা সাইটোক্রোম উৎপন্ন করে যা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। তো গ্লুকোজের যে ফসফোরাইলেশনটা আছে সেটা এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোজোমের মাধ্যমে সংঘটিত হয়। এমআরএনএকে নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পেপটিডোগ্লাইকান চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। এমআরএনএকে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। তাহলে বুঝলাম এমআরএনএকে সুরক্ষা দেয় নিউক্লিয়াস এনজাইম এবং পলিপেপটাইড চেইনকে সুরক্ষা দেয় প্রোটিওলাইটিক এনজাইম। এরপর আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, প্লাজমা মেমব্রেন বা কোষের বাইরে ব্যবহৃত প্রোটিন যুক্ত রাইবোজোমে উৎপন্ন হয়। মুক্ত রাইবোজোম তৈরি হয় সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টে ব্যবহার্য প্রোটিন। এরপর আমরা গলগি বডিটা দেখি। গলগি বডি যেটাকে আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে চিনে থাকি। এরপর নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম হলো গলগি বডি। তো এখানে যদি আমরা খেয়াল করি তো এখানে প্রত্যেকটা নালীর মতো কোনো আলাদা কোনো নেই, গঠন বা আকার নাই। ফুসকা, চৌবাচ্চা বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুটা থাকে সেটাই হলো গলগি বডি। গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র বলা হয়। গলগি বডির চ্যাপ্টা থাকে, গোলাকার, লম্বা ও হতে পারে। তো এরা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি একত্রিত হয়ে অবস্থান করে। এরা সাধারণত কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। স্নায়ু তত্ত্ববিদ ক্যামিলো গলগি সর্বপ্রথম পেঁচা বা বিড়ালের স্নায়ুকোষ থেকে গলগি বডি স্নায়ুকোষে এটি দেখতে পান। তার নাম অনুসারে পরবর্তীতে অঙ্গাণুটির নাম রাখেন গলগি বডি। পেঁচা, বিড়ালের স্নায়ুকোষ এটি দেখতে পান, তার নাম অনুসারে এটির নাম রাখেন গলগি বডি। তো স্নায়ুতন্ত্রের গঠন বিষয়ে গবেষণার জন্য ক্যামিলো গলগি 1906 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ডাল্টন ফেলিক্স 1954 সালে গলগি বডির ইলেকট্রন আণুবীক্ষণ গঠন সম্পর্কে ধারণা দেন। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। লাইসোজোম থেকে আবরণটা উৎপন্ন হয়, আর গলগি বডিটা উৎপন্ন হয় হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটার উৎপত্তি হয়। এদেরকে ডিকটায়োসোম, ইডিওসোম ও লাইপোকন্ডিয়া নামে অভিহিত করা হয়। এর কয়টা নাম? এখানে আছে 3টা নাম। তো এরপর আমরা দেখি যে প্রায় সব প্রাণী কোষে এরা বিদ্যমান থাকে। গলগি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, বিভিন্ন প্রকার এনজাইম, এটিফেজ, এডিফেজ, ট্রান্সফারেজ ইত্যাদি থাকে। কখনো ক্যারোটিনয়েড থাকে। গলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে ভেসিকল, কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। এই জন্য একে ট্রাফিক পুলিশ বলা হয়। অর্থাৎ যে কেন্দ্রস্থ কোনো বস্তুকে
এটি এর কিনারা বা কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন যাই বলি তা এই পর্যন্ত নিয়ে যায়। এর জন্য একে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এরপর ভৌত গঠন, আকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাকে অমসৃণ রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এর থেকে আসে মানে এখান থেকে ট্রানজিশন ভ্যাসিকল, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে যে ভ্যাসিকলটা থাকে সেটা হলো ট্রানজিশনাল ভ্যাসিকল, এবং প্লাজমা মেমব্রেনের দিকে যে ভ্যাসিকলটা থাকে সেটা হলো সিক্রেটরি ভ্যাসিকল। এরপর দেখি প্রথম যে সিস্টারনা থাকে সেটাকে বলা হয় সিস্টারনা, লাস্টের দিকে যেটা থাকে ট্রান্সসিস্টারনা, আর মাঝে যেটা থাকে সেটা হলো মেডিয়াল সিস্টারনা। তিন ধরনের, এগুলো হলো একটি অংশ। ভৌত গঠন, আকৃতি ভিন্ন ভিন্ন হলেও এদের নির্দিষ্ট গঠন কাঠামো আছে। সাধারণত এরা একক পর্দা দ্বারা আবৃত নালিকা, যা গহ্বরের মতো। গলগি বডিতে তিন ধরনের গঠনগত উপাদান লক্ষ্য করা যায়। গলগি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা থাকলে বা চৌবাচ্চাকার আকৃতি গঠনসমূহকে সিস্টার্নি বলে। এক বচনে হলো সিস্টারনা, এখানে বসে সিস্টারনা একটা ছিল তাই, এখানে যেহেতু বহু বচন বসে তাই সিস্টার্নি, এক বচনে হবে সিস্টারনা। এবং কিছু অনিয়মিত নালিকা এবং ভ্যাসিকল সমূহকে ট্রান্সগলগি নেটওয়ার্ক বলে। তো কিছু অনিয়মিত নালিকা বা ভ্যাসিকল সমূহকে আমরা কি বলবো? ট্রান্সগলগি নেটওয়ার্ক, ট্রান্সগলগি নেটওয়ার্ক। সিস্টার্নি একসাথে আলাদা হয়ে স্টার্ক থাকে, মানে এগুলো সব আলাদা হয়ে থাকে। প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় গলগি বডি বা ডিকটায়োসোম। তো প্রতিটি স্বতন্ত্র গাদাকে আমরা বলবো ডিকটায়োসোম বা গলগি বডি। বা গলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় আমরা ট্রান্সফেজ। তো এই যে প্লাজমা মেমব্রেনের দিকে আছে তো আমরা ট্রান্সফেজ, আর এটাকে আমরা বলবো সিস ফেজ। এবং কোষের কেন্দ্রের দিকে অংশকে বলা হয় সিস ফেজ। ট্রান্সফেজের শেষে সিস্টারনাকে বলা হয় ট্রান্সসিস্টারনা, এবং সিস ফেজের শেষ সিস্টারনাকে বলা হয় সিস্টারনা। তো ভাগের গুলোকে বলা হয় মেডিয়াল সিস্টার্নি। এখানে দুইটা আছে তাই সিস্টার্নি বলছে। তারপর আমরা দেখি সিস্টার্নি পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থাকার মতো অবস্থাকে ভ্যাকিউল বলে। থালার মতো অবস্থিত গঠনগুলোকে আমরা ভ্যাকিউল বলবো। ট্রান্সসিস্টার্নার নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে ভ্যাসিকল বলা হয়। ট্রান্সসিস্টার্নার নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে আমরা ভ্যাসিকল বলবো। সবগুলো সংগঠন ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে। তো সবগুলো সংগঠনই ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে একসাথে সংঘবদ্ধ থাকবে। তিন অংশে তিন ধরনের এনজাইম থাকে এবং এদের কাজও তিন ধরনের হয়ে থাকে। আমরা কি দেখলাম? ইন্টারস্টিশিয়াল বস্তু দিয়ে একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে, তিন অংশে তিনটা এনজাইম থাকবে যা হলো তিনটা কাজ করে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত গলগি যন্ত্র কোষের এক জায়গা একসাথে অবস্থান করে, কিন্তু উদ্ভিদ কোষে দৃশ্যত পৃথক পৃথক শতাধিক গলগি বডি সাইটোপ্লাজমে দেখা যায়। প্রাণী দেহের ক্ষেত্রে এক জায়গায় দেখা যায়, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাবে। উদ্ভিদ কোষে গলগি বডির প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিনের অ্যালিগোস্যাকারাইড এ পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিরসন করা। উদ্ভিদ কোষে গলগি বডির আর একটি উল্লেখযোগ্য কাজ হলো কোষ প্রাচীর গঠন করা। তো উদ্ভিদ কোষে গলগি বডি কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। সাইটোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদি
ঝিল্লিবদ্ধ ভ্যাসিকল ট্রানজিশনাল ভ্যাসিকল সিস্টার্না গ্রহণ করে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপাদিত যে ঝিল্লিবদ্ধ ভ্যাসিকল সেগুলো সিস্টার্না গ্রহণ করে এবং পর্যায়ক্রমিকভাবে মেডিয়াল সিস্টার্নার মাধ্যমে শেষ প্রান্তে ট্রান্স সিস্টার্না দিয়ে এক কোষে অন্যত্র প্লাজমা মেমব্রেনে চলে যায়। তো আমরা এটা যদি লক্ষ্য করি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা নিচে থাকে হলো সিস্টার্না, তো সেখানে উৎপাদিত ঝিল্লিবদ্ধ ভ্যাসিকল, এই ভ্যাসিকলগুলো সিস্টার্না গ্রহণ করে এবং এখানে যে মেডিয়াল সিস্টার্নি আছে তো তার মাধ্যমে ট্রান্সিস্টার্নে পৌঁছায় এবং ট্রান্সিস্টার্না থেকে প্লাজমা মেমব্রেনে পৌঁছাতে সহায়তা করে। এরপর রাসায়নিক গঠন। গলগি বডি আবরণেতে 60% প্রোটিন এবং 40% ফসফোলিপিড থাকে। এছাড়া এদের ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে ও ক্যারোটিনয়েড থাকে। বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা এদের থলিগুলো পূর্ণ থাকে। সাধারণত এনজাইমগুলো হলো এডিফেজ, এটিপি ফেজ, সিটি ফেজ, টিটি ফেজ, এনএডিএইচ, সাইটোক্রোম এবং গ্লুকোজ 6 ফসফেট। উৎপত্তি হলো সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। এটার উৎপত্তি হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রকারভেদ 3 প্রকার: 1 সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, 2 ভ্যাসিকল বা ছোট গহ্বর, 3 ভ্যাকিউল বা বড় গহ্বর। শাবাব দ্বারা মনে রাখতে পারি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরপরে কি আছে? হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আমরা সিভিড দ্বারা মনে রাখবো। সিস্টার্না, ভ্যাসিকল, টিউবিউল। এখানে সিস্টার্না, ভ্যাসিকল, ভ্যাকুয়াল, এই দুইটা কিন্তু দুই জায়গায় এক। এখানে হলো ওইটাই ছিল টিউবিউল, এটা হলো ভ্যাকুয়াল। তো এটা আমরা শাবাব এর দ্বারা মনে রাখবো যে সাথে হলো সিস্টার্না, ভাতে হলো ভ্যাসিকল আর ভতে হলো ভ্যাকুয়াল। এটাই গলগি বডির কাজ। গলগি বডির কাজ হলো লাইসোজোম ও ভিটামিন তৈরি করা। লাইসোজোম ও ভিটামিন তৈরি করে কে? গলগি বডি। তো এরপর অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করে কে? গলগি বডি। কিছু এনজাইম এই যে লাইসোজোম তৈরি করে হলো আমাদের এই গলগি বডি। তো সেটাই আমি প্রথমে লিখছিলাম, বাট বলতে আমি ভুল করছি। যে এই যে লেখা হয়েছে যে লাইসোজোম উৎপন্ন করে অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন লিপিড সংশ্লেষ করে, কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করা, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা, কোষস্থ পানি বের করা, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষ করা এবং পরিবহন অংশগ্রহণ করা। তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর আমাদেরটাকে বলা হয় ট্রাফিক পুলিশ। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করার জন্য কাজ করে হলো গলগি বডি। প্রোটিন, ভিটামিন সি সঞ্চয় করার ক্ষেত্রে সাহায্য করে, কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করে, শুক্রাণু অ্যাক্রোজোম তৈরির ক্ষেত্রে সহায়তা করে, অর্থাৎ শুক্রাণু অ্যাক্রোজোম এর ক্ষেত্রে এটি সহায়তা করবে এবং লিপিড সংশ্লেষ ও প্রোটিন ক্ষরণের জন্য জড়িত, মানে গঠনের সাথে এটি জড়িত থাকে। গলগি বডি থেকে শুধুমাত্র আবরণ উৎপন্ন হয়, ভেতরের বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। তো এই গলগি বডির ইডিওসোম, এই ইডিওসোম থেকে এর আবরণটা উৎপন্ন হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসসালামু আলাইকুম।